গুড মর্নিং। আজকে আমি ক্লাস এইটের সেকেন্ড টার্মের যে প্রথম থেকে যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সিলেবাস, সেখান থেকে শুরু করব। আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টার সম্পর্কে আজকে মোটামুটি জাস্ট ইন্ট্রোডাকশান, জাস্ট একটু আলোচনা করব আজকে। এরপর থেকে পরের দিন ধাপে 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 আমরা যতটুকু সম্ভব এই অনলাইনের মাধ্যমে ক্লাস করে সেটাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে যে চ্যাপ্টারটা পড়াবো ক্লাস এইটের, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তার মানে এখান থেকে এই চ্যাপ্টারের নাম থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি যে মানুষের খাদ্য, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কোন কোন খাদ্যের প্রয়োজন হচ্ছে সেই সমস্ত খাদ্যগুলো সম্পর্কে আলোচনা করতে হবে, এবং সেই খাদ্যগুলো কিভাবে উৎপাদন করা হচ্ছে, সেই কিভাবে উৎপাদিত হচ্ছে সেই খাদ্যগুলো উৎপাদন পদ্ধতিগুলো বিস্তারিত আমরা আলোচনা করব যে কিভাবে সেগুলোকে উৎপাদন করা যায়। আমরা হচ্ছি মানুষ, মানুষের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম করে থাকতে হয়। সেই কাজকর্মগুলো করার জন্য, সম্পন্ন করার জন্য আমাদের দেহে প্রয়োজন হয় শক্তির। কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। তাহলে সেই শক্তিটা আসে কোথা থেকে? তাহলে সেই শক্তির জন্য আমাদেরকে খাদ্যের প্রয়োজন হয়, সেই খাদ্য সামগ্রী খেতে হয়। তাহলে সেই খাদ্যগুলো কোথা থেকে আমরা পাচ্ছি? তাহলে কিছু কিছু খাদ্য আমরা পাচ্ছি উদ্ভিদ দেহ থেকে পাচ্ছি, যেগুলোকে আমরা বলছি উদ্ভিদজাত খাদ্য। কিছু কিছু খাদ্য আমরা পাচ্ছি প্রাণীদের দেহ থেকে, সেগুলোকে আমরা বলছি যে প্রাণীজাত খাদ্য। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো ক্রিয়াকলাপ বা কাজকর্ম করতে হয়, সেই কাজকর্মগুলো করার জন্য আমাদের ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, এবং সেই শক্তিটা আসে খাদ্য থেকে, এবং সেই খাদ্যটা আসে কিছুটা উদ্ভিদ দেহ থেকে আসে, কিছুটা প্রাণী দেহ থেকে আসে। তাহলে উদ্ভিদ দেহ থেকে যে সমস্ত খাদ্যগুলো আসে সেই সমস্ত খাদ্যগুলোকে আমরা বলছি উদ্ভিদজাত খাদ্য। যে সমস্ত খাদ্যগুলো প্রাণী দেহ থেকে পাচ্ছি সেই সমস্ত খাদ্যগুলোকে বলা হচ্ছে প্রাণীজাত খাদ্য। তাহলে এই প্রাণীজাত খাদ্য বা উদ্ভিদজাত খাদ্যগুলো পাওয়ার জন্য আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হবে এবং প্রাণীদের উপর নির্ভর করতে হবে। তাহলে এবার সেই খাদ্যগুলোকে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য আমাদের বেশি কি করে অল্প সময়ে, কি করে অল্প জায়গায়, কি করে অল্প খরচে প্রচুর পরিমাণে খাদ্য পাওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো বিজ্ঞানের একটা শাখা রয়েছে, সেই শাখাতে কিভাবে অল্প সময়ে অল্প খরচে মানুষের যে সমস্ত খাদ্যগুলো বা উৎপাদজাত বা খাদ্যজাত বা প্রাণীজাত বা উদ্ভিদজাত খাদ্যগুলো কিভাবে সহজে পাওয়া যায় এবং কিভাবে তাদের উৎপাদন করা হয় সেই সম্পর্কে বিজ্ঞানের একটি শাখায় আলোচনা করা হয়। সেই শাখাটাকে আমরা বলে থাকি, ইংলিশে বলা হয় অ্যাগ্রিকালচার, আর বাংলাতে আমরা বলি যে কৃষি বিজ্ঞান। কি বলছি? একটা বলছি কৃষি বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের যে শাখায় কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হচ্ছে কৃষি বিজ্ঞান, ইংলিশে বলা হয় সেটাকে অ্যাগ্রিকালচার। কি বলা হচ্ছে? তাহলে অ্যাগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান। বুঝা গেল? তাহলে সে কৃষি বিজ্ঞানের বা অ্যাগ্রিকালচারে কী কী রয়েছে, সেখানে বেশ কিছু কিছু মানে তাদের আলোচ্য বিষয় রয়েছে, যে কি কি আলোচনা করা হয় সেখানে। আলোচনা করা হয় কী করে অল্প সময়ে প্রচুর পরিমাণে পশুপালন করা হয়, যে সমস্ত পশুগুলো থেকে আমরা পেয়ে থাকি দুধ, ডিম পেয়ে থাকি, তাদের মাংস পেয়ে থাকি, আরও অন্যান্য উপাদান আমরা পেয়ে থাকি, সেগুলো কীভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়। শুধু তাই নয়, এখানে আরও কিছু রয়েছে, কি করে শাকসবজি অল্প সময়ের মধ্যে বৃহৎ পরিমাণে প্রচুর পরিমাণে কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়। তারপরে আমরা আরও কিছু পেয়ে থাকি, যে বিভিন্ন ধরনের ফুলের বাগানগুলো আমরা দেখি, যে উদ্যান বিদ্যা, যেটা উদ্যান যেখানে বাগান, সেই বাগানগুলো ফুলগুলো কীভাবে বিভিন্ন ধরনের হরেক রকমের ফুল, বিদেশি ফুল যেগুলো দেখতে খুব সুন্দর লাগে, বাড়িঘর সাজানোর জন্য যে সমস্ত ফুলগুলো ব্যবহার করে থাকে, তাহলে সেই ফুলগুলো কীভাবে চাষ করা হয় সেটাও কিন্তু আমাদের এই কৃষি বিজ্ঞানের মধ্যে পড়ছে। তবে কৃষি বিজ্ঞানের মধ্যে এটা একটু আলাদা শাখা পড়ে গেল। শুধুমাত্র শাকসবজি এবং ফল, শাকসবজি এবং ফল এই সমস্ত উৎপাদনের জন্য একটা শাখা রয়েছে কৃষি বিজ্ঞানের, আরেকটি শাখা। শুধুমাত্র সেখানে কৃষি শাকসবজির কথা বলা হয়েছে এবং ফলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে হর্টিকালচার। সেটার নাম কি? সেটা হচ্ছে হর্টিকালচার। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে অ্যাগ্রিকালচার,
একটা হচ্ছে হর্টিকালচার। অ্যাগ্রিকালচারটা কি, যেটা হচ্ছে কৃষি বিজ্ঞান। হর্টিকালচারটা কি, হর্টিকালচার হচ্ছে উদ্যান বিজ্ঞান। তো হর্টিকালচার আর অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচার কৃষি বিজ্ঞান, যেখানে কি করা হয় কৃষিকাজ সম্পর্কে, কিভাবে ফসল উৎপাদন করা হয়, কিভাবে অল্প সময়ে অল্প খরচে প্রচুর পরিমাণে ফসল পাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করা হয় কৃষি বিজ্ঞানে। এবং উদ্যান বিজ্ঞানে কী করা হয় বা হর্টিকালচারে কী করা হয়, শুধুমাত্র ওখানে শাকসবজি এবং ফল, যে সমস্ত ফলগুলো আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি, প্রতিনিয়ত খাই, প্রতিদিনই খাই, হ্যাঁ, সেই সমস্ত ফলগুলো নিয়ে আলোচনা করা হয়, তাদের কীভাবে উৎপাদন করা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে হর্টিকালচার, সেটাকে বলা হয় উদ্যান বিজ্ঞান। কৃষি বিজ্ঞানে কয়েকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে চারটি বিষয়, যে কৃষি বিজ্ঞানে বা এগ্রিকালচারে কোন কোন চারটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। একটা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সোয়েল ম্যানেজমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে সোয়েল ম্যানেজমেন্ট। সোয়েল ম্যানেজমেন্টে কী হয়, সোয়েল ম্যানেজমেন্ট মানে হচ্ছে মাটির ব্যবস্থাপনা। মাটিকে কিভাবে আমরা তৈরি করব। একটা ফসল তৈরি করতে গেলে, ধান চাষ করতে গেলে তাদেরকে মাটিকে কাদা করতে হয়, গম চাষ করতে গেলে তাদের মাটির পদ্ধতি একরকম, লঙ্কার গাছ লাগাতে গেলে সেখানে মাটিটাকে আলাদাভাবে তৈরি করতে হয়, আলু লাগাতে গেলে সেখানে মাটিটা আলাদাভাবে তৈরি করতে হয়। তাহলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফসলের জন্য, চাষ করার জন্য আমাদের মাটিটাকে বিভিন্ন রকমভাবে তৈরি করতে হয়। তাহলে সর্বপ্রথম এই অ্যাগ্রিকালচারে বা কৃষি বিজ্ঞানের মধ্যে সর্বপ্রথম যেটা পড়ে যাচ্ছে সেটা সয়েল ম্যানেজমেন্ট। তাহলে যেটা আমরা ফসলটা তৈরি করব বা যেটা ফসল আমরা উৎপাদন করব, তার জন্য মাটিটাকে উপযুক্ত করে তোলা, এটা হচ্ছে সয়েল ম্যানেজমেন্ট। আর একটা 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্রপ প্রোডাকশন। সেটা কি, ক্রপ প্রোডাকশন মানে হচ্ছে ফসল উৎপাদন। যে ফসলটা আমরা লাগাতে চাইছি, মাটি তৈরি করলাম তার মতো করে, মাটি তৈরি করার পর সেখানে বীজ বপন করলাম, তারপরে সেটাকে ফসলটাকে উৎপাদন করলাম, সেখানে আরও বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করলাম, শাকসবজি, ফল, ফুল ইত্যাদি তৈরি করলাম সেইটা। তারপরে এখানে পশুপালনও করা হয়, অ্যানিম্যাল হাজবেন্ডারি যেটাকে বলে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, বিভিন্ন ধরনের পশু, যেমন আমরা দুধ উৎপন্ন পাওয়ার জন্য, প্রচুর পরিমাণে দুধ পাওয়ার জন্য আমরা ডেয়ারি করে থাকি, মানে গরু মহিষদেরকে চাষ করে থাকি, ওদেরকে লালন পালন করে থাকি, ওদেরকে পশুপালন করে থাকি সেইটা। তারপর আমরা উপযুক্ত মাংস পাওয়ার জন্য আমরা যে পোলট্রি, যে ব্রয়লার যেটাকে আমরা বলছি, সেটাকে চাষ করে থাকি, ডিম পাওয়ার জন্য সেটাকে আমরা পশুপালন করে থাকি। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি। আবার অনেক সময় আমরা কৃত্রিমভাবে মৌমাছির কাছ থেকে মধু পাওয়ার জন্য আমরা মৌ চাষ করে থাকি, যেটাকে আমরা এপিকালচার বলি। তাহলে এখানে অনেক রকম আমরা পাচ্ছি, এপিকালচার পাচ্ছি, রেশম পাওয়ার জন্য সেরিকালচার, যেটাকে বলে সেরিকালচার, রেশম কীট পলু চাষ যেটা আমরা করে থাকি সেটা সেরিকালচার, মৌমাছি চাষ যেটা হচ্ছে এপিকালচার, মৌমাছি থেকে আমরা মধু পাই, তাহলে মধু পাওয়ার জন্য মৌমাছিদেরকে চাষ করি আমরা, তাহলে সেটা হচ্ছে এপিকালচার। তো এরকম বিজ্ঞানের মধ্যে এগুলো হচ্ছে সবগুলোই অ্যাগ্রিকালচারের অন্তর্গত বিভিন্ন শাখা, কৃষি বিজ্ঞানের অন্তর্গত এগুলো শাখা, এপিকালচার, সেরিকালচার, এইগুলো ইত্যাদি ইত্যাদি। ফসল, কৃষি বিজ্ঞানের প্রধান যেটা মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ফসল উৎপাদন করা। ফসলটা কি, সেই ফসলটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণভাবে জেনে থাকি যে ফসল বিভিন্ন ধরনের ফসল, ধানের ফসল, গমের ফসল, এটা সরিষার ফসল, এটা ভুট্টার ফসল, এটা লঙ্কার ফসল, বিভিন্ন ধরনের ফসল জেনে থাকি। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে যে ফসলটা, আমরা কোনটাকে আমরা ফসল বলবো, একটা লঙ্কার গাছ লাগিয়ে রেখেছি টবের মধ্যে, ছাদের ওপরে, বাড়ির ছাদে, সেটাকে আমরা ফসল বলতে পারি না। একটা গাঁদা ফুলের গাছ টবের মধ্যে লাগিয়ে রেখেছি, আর ওখানে গিয়ে আমি বলছি যে এটা গাঁদা ফুলের ফসল, তাদেরকে আমি বলা যাবে না। তাহলে ফসল তখনই বলবো যখন সেই উদ্ভিদটাকে, একটা নির্দিষ্ট উদ্ভিদকে যখন অনেকটা এলাকা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ করা হবে, তখন সেটাকে আমরা বলবো ফসল। বিভিন্ন ধরনের ফসল, ফসলের বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। যেমন আমাদের এখানে বইয়ের মধ্যে 202 নম্বর পেজে তোমরা দেখতে পাবে একটা ছক সুন্দর করে দেওয়া আছে, সেই ছকটা সম্পর্কে তোমাদেরকে বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে। পেজ নাম্বার 202 নিচে লেখা আছে যে ফসলের বৈচিত্র্য, একদিকে ফসলের ধরন লেখা আছে, নিচে সাইডে, ডান সাইডে। তাহলে ফসল বিভিন্ন ধরনের আমরা দেখতে পারলাম, ফসলের বৈচিত্র্য আমরা বিভিন্ন ধরনের পেলাম, বিভিন্ন ধরনের বৈচিত্র্য, তৃণমূল জাতীয় ফসল পেলাম, তন্তু জাতীয় ফসল পেলাম, তারপরে ডাল জাতীয় পেলাম ফসল, তৈল জাতীয় ফসল পেলাম, চা পাওয়া যাচ্ছে এরকম কিছু ফসল পেলাম, তারপরে চিনি পাওয়া যাচ্ছে এরকম কিছু ফসল পেলাম, ওষুধ পাওয়া যাচ্ছে এরকম কিছু ফসল পেলাম। তাহলে বিভিন্ন ধরনের ফসলকে আমরা একত্র বলছি বৈচিত্র্যপূর্ণ ফসল বা ফসলের বৈচিত্র্য আমরা সেটাকে বলছি। শুধুমাত্র এগুলো নয়, এর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে
ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো লিস্ট এখানে আমরা পাচ্ছি না। বিভিন্ন ফলমূল খেয়ে থাকি সাধারণত, সেই ফলগুলো পাচ্ছি না। আগেই বলেছি যে শুধুমাত্র শাকসবজি এবং ফল, এই দুটো উপাদান নিয়ে বা এই দুটো ফসলকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিজ্ঞানের আরও একটি শাখায় বা কৃষি বিজ্ঞানের অন্য একটি শাখায়, যে শাখাটার নাম হচ্ছে হর্টিকালচার। নাম কি? হর্টিকালচার, উদ্যান বিজ্ঞান। কি? হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞান, বাংলাতে বলা হয় উদ্যান বিজ্ঞান এবং ইংলিশে বলা হয় সেটাকে হর্টিকালচার। এখানে হর্টিকালচার কী হয়? শুধুমাত্র শাকসবজি, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শাক ইত্যাদি, আর তার সাথে ফল, গোলাপ ফুল, মানে ফুলের মধ্যে যে পড়ে যাচ্ছে গোলাপ, জুঁই, ফলের মধ্যে পড়ে যাচ্ছে কলা, আঙুর ইত্যাদি, আপেল ইত্যাদি যে চাষ করা হচ্ছে, সেগুলো হয়ে যাচ্ছে উদ্যান বিজ্ঞানের মধ্যে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট করে বুঝতে পারলাম যে ফসল সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ফসলটা কি, ফসলের বৈচিত্র্য সেগুলো বুঝতে পারলাম। কৃষি বিজ্ঞান কী সেটা বুঝতে পারলাম। তারপর হর্টিকালচার কী সেটা বুঝতে পারলাম। সয়েল ম্যানেজমেন্ট কী সেটা বুঝতে পারলাম, যে সয়েল ম্যানেজমেন্ট, মাটির ব্যবস্থাপনা, কোনো ফসলকে তৈরি করতে গেলে তার জন্য উপযুক্ত মাটি তৈরি করতে হয়, সেটা যে সয়েল ম্যানেজমেন্ট। তারপর এখান থেকে পেলাম যে অ্যানিম্যাল হাজবেন্ড্রি, বিভিন্ন ধরনের পশুপালন, মৌমাছি চাষ করা হয়, এপিকালচারকে বলা হয় সেটাকে। রেশম পলু, যেটা আমরা মালদায়, মুর্শিদাবাদে বিশেষ করে মালদা দেখতে পাওয়া যায় যে পলু চাষ করা হয়, সেটাকে আমরা পলু চাষ বলি, কিন্তু সেটাকে ইংরেজিতে বলা হয় রেশম, মানে বাংলাতে বলা হয় রেশম চাষ, আর ইংলিশে বলা হয় সেরিকালচার, সেটাকে বলা হয়। তারপরে চিংড়ি চাষ করা হয়, চিংড়ি মাছ সেটাকে চাষ করা হয়। তারপরে মাছ চাষ করা হয়, ফিশারিজ যেটাকে আমরা বলি। তারপরে পোলট্রি চাষ করা হয়, ব্রয়লার যেটাকে আমরা দেখি কৃত্রিমভাবে শুধুমাত্র মাংস উৎপাদন করার জন্য, পোলট্রি মুরগি আমরা পোলট্রি বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি পোলট্রি মানে পাখি, যেটা আমরা খাই ওটা পোলট্রি মুরগি নয়, সেটাকে বলা হয় ব্রয়লার। কী বলা হয়? ব্রয়লার, শঙ্কর জাতীয় মুরগি, শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য তৈরি করা হয়। তাহলে এগুলো সবগুলো পড়ে যাচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, এই বিষয়গুলো বুঝতে পারলাম। এখানে আরও আমাদের জানতে হবে যে ফসলগুলো যে চাষ হয়, এই ফসলগুলো কিন্তু যখন ইচ্ছা তখন চাষ করতে পারবো না। একটা নির্দিষ্ট ঋতুতে তাদের তাপমাত্রার প্রয়োজন আছে, উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন আছে, উপযুক্ত আর্দ্রতার প্রয়োজন আছে, তাদের বৃষ্টিপাতের প্রয়োজন আছে। তাহলে ওরা একটা নির্দিষ্ট ঋতুর উপর ডিপেন্ড করে, একটা ঋতুর উপর নির্ভর করে তারা কী করে থাকে না, তো তাদেরকে চাষ করা হয়ে থাকে। তো ঋতুর উপর ভিত্তি করে ফসলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রবি ফসল আর একটা হচ্ছে খারিফ ফসল। কী বললাম? ফসলকে ঋতুর উপর ভিত্তি করে বা ঋতুর উপর নির্ভর করে ফসলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে খারিফ ফসল, একটা হচ্ছে রবি ফসল। খারিফ ফসলটা কি এবং রবি ফসলটা কি, এটা দুটোকে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব, দুটোকে দুইভাবে আলোচনা করব এবং তাদের দুটোর মধ্যে পার্থক্য কী সে পার্থক্য হিসেবে আমরা তৈরি করব। আজকের বিষয় আমাদের এইটুকুই থাকবে। তো খারিফ ফসলটা কি? খারিফ ফসল হচ্ছে একটা এমন একটা ফসল, যে ফসলটা বৃষ্টির উপর নির্ভর করে থাকে। কার উপর নির্ভর করে? বৃষ্টির উপর নির্ভর করে। তার মানে বৃষ্টির উপর নির্ভর করে যদি এই ফসলটাকে আমরা চাষ করে থাকি, তাহলে নিশ্চয়ই বৃষ্টি যখন হবে সেই বর্ষাকালে এটাকে চাষ করতে হবে। তাহলে বর্ষাকালে চাষ করার জন্য এই ফসলটাকে জুন জুলাই মাসে লাগাতে হবে। এই ফসলটা হয়ে থাকে বপন, মানে এই ফসলটা শুরু হয় বর্ষার শুরুতে, লাগানো হয় মোটামুটি বর্ষা শুরু হয় মে জুন জুলাই মাসে, সেই সময় ফসলটাকে লাগানো হয়। তারপরে বর্ষা, বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে সেখানে জল কম দিতে হয়, মেশিন দিয়ে জল দিতে হয় না, বৃষ্টির জলেই এই ফসলটা হয়ে থাকে। এবং এই ফসলটাকে তোলা হয় বর্ষার শেষে, সেপ্টেম্বর অক্টোবর মাসে, শীতের শুরুতে এই ফসলটাকে তোলা হয়। এই ফসলটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপর নির্ভর করে হয়ে থাকে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপর নির্ভর করে এই ফসলটা হয়ে থাকে। খারিফ ফসলের কথা বলছি আমরা। তাই কী কী বললাম? এটা বর্ষার শুরুতে লাগানো হবে, বর্ষার শেষে এটাকে তোলানো হবে। এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপর ডিপেন্ড করে হবে। যেমন এই ফসলের কিছু উদাহরণ আমাদের জানতে হবে: ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সোয়াবিন ইত্যাদি ইত্যাদি। এই ফসলগুলো হচ্ছে খারিফ ফসল উদাহরণ। আমরা মিলিয়ে নিব, আমাদের আশেপাশে চাষ হয়ে থাকে, তাহলে এই ফসলগুলো কখন চাষ হয়, বর্ষার শুরুতে চাষ হয় কি না সেটা আমরা মিলিয়ে নেব। তাহলে বর্ষার শুরুতে চাষ করা হচ্ছে, বর্ষার শেষে এটাকে তোলানো হচ্ছে। এটা দক্ষিণ পশ্চিম বায়ুর উপর নির্ভর করে, মৌসুমি বায়ুর উপর নির্ভর করে এটা হয়ে থাকে। এটা তাহলে বর্ষার জলের উপর নির্ভর করে এই চাষটা করা হয়। এটা হচ্ছে খারিফ ফসল। এবার চলে যাবো আমরা 2 নম্বর ফসলটা কি, সেটা রবি ফসল। সেটা কি? রবি ফসল। রবি ফসলটা হচ্ছে, এটা সূর্যের আলোর উপর ডিপেন্ড, এটা বৃষ্টিপাতের উপর অত নির্ভর করে না। এটা ঠিক খারিফ ফসল তোলা হয় তার পরেই এই রবি ফসলটাকে চাষ করা হয়। হ্যাঁ, রবি ফসলটা ওই শীতের শুরুতে
অক্টোবর নভেম্বর মাসে এই ফসলটাকে লাগানো হয় রবি ফসল, এবং তোলা হয় এপ্রিল মে মাসে তোলানো হয়, মানে বর্ষার শুরুতে এটাকে তোলানো হয়, তুলে নেওয়া হয়। এই শীতের শুরুতে এটা মানে লাগানো হচ্ছে এবং শীতের শেষে এটাকে তোলা হচ্ছে। তাহলে এই ফসলটা বর্ষার উপর নির্ভরশীল নয়, তাহলে এটা বর্ষার উপর নির্ভর করে না। যেমন উদাহরণ গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে ইত্যাদি জাতীয় ফসলগুলোকে বলা হয় রবি ফসল। এরা হলো কয়েকটা, মানে যেগুলো নাম বললাম সেটা হচ্ছে রবি ফসল। তাই খারিফ ফসলের কথা বললাম। ঋতুর উপর ডিপেন্ড করে ফসলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খারিফ ফসল, একটা হচ্ছে রবি ফসল। খারিফ ফসলটাকে বললাম এটা বর্ষার উপর নির্ভর করে, রবি ফসল বর্ষার উপর নির্ভর করে না। খারিফ ফসলকে বর্ষার শুরুতে লাগানো হয়, রবি ফসলকে শীতের শুরুতে লাগানো হয়। খারিফ ফসলকে বর্ষার শেষে তোলা হয়, আর রবি ফসলকে শীতের শেষে তোলা হয়। খারিফ ফসল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর নির্ভর করে, রবি ফসল তার উপর নির্ভর করে না। উদাহরণ যেমন দিয়ে দিবে যে ধান, ভুট্টা, চিনেবাদাম, সোয়াবিন ইত্যাদি হয়ে যাচ্ছে খারিফ ফসলের উদাহরণ, এবং রবি ফসলের উদাহরণ হয়ে গেল গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে ইত্যাদি ইত্যাদি রবি ফসলের উদাহরণ। তাহলে আজকে যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে আমি আবার প্রথম থেকে বলছি একবার, যে প্রথমে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করলাম। খাদ্য ফসলটা কি, কৃষি বিজ্ঞান কি, সেগুলো আলোচনা করলাম। কৃষি বিজ্ঞান কি, সোয়েল ম্যানেজমেন্ট কি, হর্টিকালচার কি, অ্যানিম্যাল হাজব্যান্ডারি কি, ফসল কি, ফসলের বৈচিত্র্য সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। ফসল কয় প্রকার, ঋতুর উপর ডিপেন্ড করে ফসলকে কয় ভাগে ভাগ করা হয়, খারিফ ফসল রবি ফসল দুই ভাগে ভাগ করা হয়। খারিফ ফসলটা কি, তাদের বৈশিষ্ট্য, রবি ফসল কি, রবি ফসলের বৈশিষ্ট্য বললাম, রবি ফসলের উদাহরণ বললাম, খারিফ ফসলের উদাহরণ বললাম। খারিফ ফসল এবং রবি ফসলের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করলাম। আজ মানে এই পর্যন্ত আজকের পড়া এইটুকু থাকলো। তোমরা বাড়িতে ভালো করে পড়বে, এটা বইটাকে ফলো করবে, টেক্সট বই। হ্যাঁ, টেক্সট বই সুন্দরভাবে ছক করে দেওয়া আছে, আমি ছকগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আর তোমরা এইটুকু পড়বে। এর পরের দিন নতুন ক্লাসে, যেদিন নেক্সট ফ্রাইডে শুক্রবার যখন আমার ক্লাস থাকবে, তখন আবার সেটাকে আমি ফসলের উৎপাদন থেকে সেটাকে শুরু করব। তোমরা বাড়িতে ভালো করে পড়ো আর প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে, কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে গ্রুপে SMS করবে, আমি গ্রুপ থেকে মানে গ্রুপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, আর এই ভাইরাসের হাত থেকে তোমরা রক্ষা থাকো, ভালো থাকো, বাড়িতেই থাকো, স্টে হোম, স্টে সেফ। বাড়িতেই থাকবে, বাড়িতেই সুস্থ থাকবে, এটাই কামনা করি। বাড়িতে থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ক্লাসে।